কখনো কখনো ভালোবাসা মৃত্যুর পরেও ফুরায় না, আবার কখনো একটা ভুল একজন মানুষকে জীবন্ত মরে যেতে বাধ্য করে। যেদিন সিদ্ধার্থ জানতে পারলো ভবানীর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, সেদিন থেকেই তার রাতের ঘুম আর দিনের আলো দুটোই হারিয়ে গেছে। আজকে তোমাদের শোনাবো এমন এক আত্মার গল্প যে ভালোবেসেও প্রতিশোধ নেয়নি, বরং নিজের মুক্তি খুঁজে নিয়েছিল আগুনের ভেতর দিয়ে। তো চলুন সরাসরি মুভিতে যাই। গল্পের শুরুতেই আমরা দেখি রাস্তার মোড়ে সকাল সকাল ঘটলো এক ভয়াবহ দুর্ঘটনা। যে মেয়েটির অ্যাক্সিডেন্ট হলো তার নাম হলো ভবানী। রাস্তার মোড়ের মাঝে তার দেহটা পড়ে আছে, এখনো সে জীবিত। এই দুর্ঘটনাটা দেখে চারিদিক থেকে মানুষ ছুটে এলো তাকে বাঁচানোর জন্য। সিদ্ধার্থ নামের এই ছেলেটি তখন সেখানেই ছিল। সিদ্ধার্থ সামনে এসে একজন অটো চালকের কাছ থেকে জানতে পারলো ভবানী স্কুটিতে করে যাচ্ছিল, তখন সবুজ রঙের একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়েছে। সিদ্ধার্থ আর সেখানে থাকা কয়েকজন লোক মিলে তাড়াহুড়ো করে সেই অটো চালকের অটোতে করে তাকে নিয়ে যায় হসপিটালে। সিদ্ধার্থ যখন ভবানীকে হসপিটালে নিয়ে যায় তখন আমরা ভবানীকে দেখি সে সিদ্ধার্থর দিকে তাকিয়ে মৃদু হাসছে। সে কিন্তু সিদ্ধার্থকে চেনে না, তাও সে তাকে বিশ্বাস করে তার দিকে হাত বাড়ায়। ওটিতে ঢোকার আগে পর্যন্ত ভবানী সিদ্ধার্থর হাতটা চেপে ধরে থাকে, যেন সে সিদ্ধার্থকে বলতে চাইছে যে দয়া করে আমার প্রাণটা রক্ষা করো। ওটিতে ঢোকানো হবে, কিন্তু ভবানী সিদ্ধার্থর হাতটা ছাড়ছে না দেখে সিদ্ধার্থ জোর করে তার হাতটা ছাড়িয়ে নিলে ভবানী জোরে একটা নিঃশ্বাস নিয়ে শেষবারের মতো বাবা বলে প্রাণ ত্যাগ করে। তার বাবাও তার মৃত্যু সংবাদ শুনে হসপিটালে চলে এসেছে। ভবানীর মা অনেক আগেই মারা গেছেন, তার বাবার একমাত্র আশা ছিল ভবানী। সিদ্ধার্থ দেখে সেখানে ভবানীর এক পাটি জুতো পড়ে আছে, সেই জুতোটা হাতে নিয়ে কাউকে কিছু না বলেই সেখান থেকে সে বেরিয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে কয়েকদিন পর। সিদ্ধার্থ হলো একজন ভায়োলিন আর্টিস্ট, কিন্তু ভবানীর মৃত্যুর পর যেন তার হাতের মধ্যে সেই সুর আর আসে না। সন্ধ্যা হলেই সে প্রতিদিন তার লাল গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তাবয়ের নিচে থাকা ভিখারিদের ভায়োলিন বাজিয়ে শোনানোর জন্য। এটা হলো সিদ্ধার্থর এক বন্ধু বাদ্রি। সিদ্ধার্থর এরকম অবস্থা দেখে সে বুঝতে পারে ভবানীর মৃত্যুটা মনে হয় সিদ্ধার্থর মনেতে অনেক বড় একটা প্রভাব ফেলেছে। বাদ্রি তাকে রাস্তার এক জায়গায় গাড়ি থামিয়ে তাকে বোঝাতে থাকে। সেই সময় একটা লোক বাইক নিয়ে আসার সময় একটা লোককে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চায়। এটা দেখে সিদ্ধার্থ তাকে আটকে প্রচন্ড মারধর করতে থাকে। বাদ্রি তার এতটা রাগ দেখে তো প্রচন্ড অবাক হয়ে যায়। তখন বাদ্রি তাকে বলে, তুই কিছুদিন একটু ড্রিঙ্কস কর, দেখবি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারবি। আর ওই মেয়েটাকে তো তুই চিনিসও না, তাহলে ওকে নিয়ে এত কেন ভাবছিস? বাদ্রির কথা শুনে সিদ্ধার্থ দুটো বিয়ার কিনে আনে। সিদ্ধার্থ যখন বিয়ার দুটো কিনে তার রুমের দিকে যায় তখন সে দেখে নিচের ফ্ল্যাটের লোকটা তার বউকে আজকেও মারধর করছে। দেওয়ালের এই পার থেকে সেই বউটার কান্না যেন সিদ্ধার্থর বুকে গিয়ে লাগে। তারপর সিদ্ধার্থ তার রুমে ঢুকে বিয়ার আর ওপেনারটা টেবিলের মধ্যে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে টেবিলের ওপর ওপেনারটা নেই। সে যেহেতু ড্রিঙ্কস করায় অভ্যস্ত নয়, তাই ওপেনার ছাড়া কোনোভাবেই সে সেটা খুলতে পারে না। তাই সে না খেয়েই সোফার ওপর শুয়ে পড়ে। হঠাৎই তার দরজায় কেউ একজন নক করে। দরজা খুলে দেখে সেখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। এই ছেলেটির নাম হলো মাগেশ, তার পাশের ফ্ল্যাটেই থাকে। সিদ্ধার্থ দরজা খুলে মাগেশকে দেখে সে যেন কারো একটা দিকে তাকিয়ে হাসছে। সিদ্ধার্থ তাকে তার মায়ের কাছে দিয়ে রুমে এলে রুমের মধ্যে কারো একটা যেন উপস্থিতি ফিল করে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকাল বেলাতে তার ঘুম ভাঙতেই তো সে অবাক হয়ে যায়। সে তো রাতে ঘুমানোর সময় গায়ে কোনো চাদর দিয়ে ঘুমায়নি, তাহলে তার গায়ে চাদরটা দিল কে? সিদ্ধার্থ অত কিছু না ভেবে সে প্রতিদিনের মতো রেকর্ডিং এ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ভবানীর মৃত্যুর পর থেকে সে যখনই রেকর্ডিং এ যায় তখনই সেই জায়গায় দাঁড়ায় যেখানে ভবানীর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দিন সিদ্ধার্থ যখন রেকর্ডিং থেকে বাড়ি ফিরছিল তখন সে দেখে সাবওয়ের নিচে দাঁড়িয়ে থাকা সেই অন্ধ মানুষগুলোর থেকে একদল গুন্ডা তাদের টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। সিদ্ধার্থ তাদের বাধা দিলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। মারামারির সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। গুন্ডাগুলোর মধ্যে একজন একটা কাঁচের বোতল নিয়ে সিদ্ধার্থকে মারতে এলে আমরা দেখি তার হাতটা অটোমেটিক তার নিজের দিকে ঘুরে গিয়ে সেই কাঁচের বোতলটা দিয়ে সে নিজেকেই আঘাত করে। সিদ্ধার্থের ক্ষতি হওয়ার বদলে তার নিজেরই ক্ষতি হয়ে যায়। তারপর সিদ্ধার্থ যখন ফ্ল্যাটে ফিরে আসে তখন সে আবারও দেখে নিচের ফ্ল্যাটের স্বামী স্ত্রীর মধ্যে আজও মারামারি হচ্ছে। সিদ্ধার্থ এই ঘটনাটা দেখে কিন্তু কিছু না বলেই সে সেখান থেকে চলে যায়। তারপর সে নিজের ফ্লোরে গিয়ে দেখে মাগেশ একাই একটা
বল নিয়ে খেলছে, কিন্তু সে বলটা একদিকে ছুঁড়ছে, আবার অপর দিক থেকেও অদৃশ্য কেউ তার দিকে বলটা ছুঁড়ে দিচ্ছে। এটা দেখে সিদ্ধার্থ তো অবাক হয়, মাগেশ তো সেখানে একাই রয়েছে, তাহলে এভাবে কিভাবে বলটা আসছে তার দিকে। আজকে সিদ্ধার্থ একটা নতুন ওপেনার কিনে এনেছে, কিন্তু আজকেও সে স্নান করে বাইরে এসে দেখে ওপেনারটা আবারও উধাও হয়ে গেছে। তখন সে ভাবতে থাকে বারবার তার সাথে এগুলো কি হচ্ছে। এরপর সিদ্ধার্থ দেখে সেই বিয়ারের বোতলগুলো কেউ একটা ভেঙে দিয়েছে। এটা দেখার পর তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে তার বন্ধু বাদ্রিকে তার রুমে ডাকে। সিদ্ধার্থ বাদ্রিকে বলে, এই ফ্ল্যাটটা মনে হয় হন্টেড, এখানে আমার কয়েকদিন ধরে কেমন অস্বাভাবিক ফিল হচ্ছে। তখন বাদ্রি তাকে বলে, এটা তোর নিছকই একটা ভুল ধারণা, এখানে তো তুই সেই 3 বছর ধরে আছিস, আর এখানে এর আগে কেউ মারাও যায়নি, তাহলে কেন এটা হন্টেড হতে যাবে। তারপর তারা গল্প করতে করতে দুজনেই ঘুমিয়ে যায়। মাঝরাতে বাদ্রির কেমন অস্বাভাবিক ফিল হয়। বাদ্রির মনে হতে থাকে তার ঘাড়ের কাছে যেন কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। প্রথমে বাদ্রি ভাবে সিদ্ধার্থ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু হঠাৎই তারা দুজনেই ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে তারা আর সেই রুমের মধ্যে 1 সেকেন্ডও থাকতে পারে না। তারা রুম থেকে বেরিয়ে রাস্তায় এসে বসে থাকে। সারাটা রাত রাস্তায় কাটানোর পর পরের দিনই তাদের বাড়িতে একটা ওঝাকে ডেকে আনে, কিন্তু সেই ওঝা তাদের ঘরে এলে সেই ওঝার সাথেও অদ্ভুত এক ঘটনা ঘটে। ওঝাটা যখন রান্নাঘরে যায় তখন রান্নাঘরের চিমনি থেকে কেউ একজন তাকে চিমনির ভেতরে টেনে ঢুকিয়ে নেয়। তারপর হঠাৎই তাকে চিমনি থেকে ছেড়ে দিলে সে বাবা বলে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরলে তারা ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এই ঘটনার পর সিদ্ধার্থর আর কোনো সন্দেহ থাকে না। সে বুঝতে পারে তার ফ্ল্যাটে আর কেউ নয়, রয়েছে ভবানীর আত্মা। সে তখন ঠিক করে যাই হয়ে যাক না কেন সে আর এই রুমে থাকবে না। তারপর সে সেই সাবওয়ের নিচে চলে আসে সেই ভিক্ষুকদের সাথে থাকার জন্য। সেই সময় আবার তার ফোনে তার মা ফোন করে বলে, আমি তোর ফ্ল্যাটে এসেছি, তুই তাড়াতাড়ি এখানে আয়। তার মা তাকে না জানিয়ে চলে এসেছে শুনে সে তাড়াহুড়ো করে ফ্ল্যাটে চলে আসে। ফ্ল্যাটে এসে সে তার মাকে বলে, তোমার এই ফ্ল্যাটে থাকাটা ঠিক হবে না, এটা একটা হন্টেড ফ্ল্যাট। সিদ্ধার্থ অনেক করে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এই ফ্ল্যাটে সত্যিই একটা আত্মা রয়েছে, কিন্তু তার মা রেগে গিয়ে তাকে বলে, নাটক করা বন্ধ কর, আমি এখানেই থাকবো। সিদ্ধার্থ তো মনে মনে ভয় পায়। সে ভাবে ভবানীর আত্মা যদি তার মায়ের কোনো ক্ষতি করে তখন। পরের দিন সিদ্ধার্থর মা মাগেশকে নিয়ে বাজার থেকে ফ্ল্যাটে ফেরার সময় দেখে আজকেও সেই লোকটি তার স্ত্রীকে প্রচন্ড মারছে। এটা দেখে সিদ্ধার্থর মা প্রতিবাদ করলে লোকটা রেগে গিয়ে সিদ্ধার্থর মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাগেশকে দেখি সে সিঁড়ি দিয়ে সেই সময় ওপরে উঠে যায়। তারপর একটা বল দিয়ে সেই লোকটার মাথার ওপর ছুঁড়ে মারে। লোকটি রেগে গিয়ে ওপরে গেলে ভবানীর আত্মা তার উপর অ্যাটাক করে। ফ্ল্যাটের সমস্ত লোক তো এই ঘটনা দেখে অবাক হয়ে যায়। সবাই ভাবতে থাকে এটা কি ঘটলো। এই ঘটনাটা ঘটার পর সিদ্ধার্থর মা তাকে বলে, এবার আমি বাড়ি চলে যাব, তুই আমার বাসের টিকিটটা কেটে আন। এই কথাটা শুনে সিদ্ধার্থর এতদিন পর মুখে হাসি ফোটে। তারপর সে তার মায়ের বাসের টিকিটটা কাটার জন্য বেরিয়ে পড়ে। এদিকে তার মা ব্যাগ গুছিয়ে বাথরুমে যায় স্নান করতে। ঘরে যেহেতু কেউ নেই তাই ভবানীর আত্মা তাকে টেনে নিয়ে গিয়ে মাগেশদের রুমের বাইরে রেখে দরজায় নক করে চলে যায়। অন্যদিকে সিদ্ধার্থ টিকিট কেটে ঘরে এসে এই ঘটনাটা শোনার পর সে মনে মনে ভাবতে থাকে এটা নিশ্চিত ফ্ল্যাটে থাকা সেই ভবানীর কাজ। তারপর সে তার মাকে হসপিটালে ভর্তি করে তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে সেই অটোওয়ালার খোঁজে, কারণ তিনিই হলেন ভবানীর অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শী। তারা সেই অটো চালকের কাছ থেকে ভবানীর বাবার ঠিকানা নিয়ে তার বাবার ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে ভবানীর কবরটা কয়েকজন মিলে মেরামত করছেন। লোকগুলোর কাছ থেকে সিদ্ধার্থ জানতে পারে ভবানীর বাবা মেয়ের কষ্টে নেশা করে জঙ্গলের মধ্যে পড়ে আছে। আসলে সিদ্ধার্থ এখন ভবানীর আত্মার মুক্তি দিতে চাইছে, তাই ভবানীর আত্মার মুক্তির জন্য তার যা যা করার সবই তারা করে। এত কিছু করার পরেও ভবানীর আত্মার মুক্তি হয় না, তাই সে কিছু উপায় না পেয়ে রাগে সে চলে আসে ভবানীর কবরের সামনে। সিদ্ধার্থ তার বন্ধুদেরকে নিয়ে এসে ভবানীর কবরটাকে ভাঙার চেষ্টা করে। ভবানীর বাবা এই দৃশ্যটা দেখার পর তিনি ছুটে এসে তাদের কবরটা যাতে তারা না ভাঙে সেই চেষ্টা করতে থাকে। সিদ্ধার্থ রেগে গিয়ে ভবানীর বাবাকে বলে, আপনার উচিত আপনার মেয়ের দেহটা কবর থেকে বের করে জ্বালিয়ে দেওয়া, তাহলে হয়তো তার আত্মার শান্তি হবে। আমাকে যা করার করুক, সে কেন আমার মায়ের এত ক্ষতি করছে। তখন ভবানীর বাবা বলে, তার সাথে তোমার কি সম্পর্ক, সে কেনই বা তোমার ফ্ল্যাটে যাবে। ভবানীর বাবা সিদ্ধার্থকে আর কোনো প্রশ্ন না করে তিনি তার ফ্ল্যাটে যান। তারা সেখানে সবাই মিলে বসে ভবানীর অপেক্ষা করতে
হতে থাকে। সেই সময় সিদ্ধার্থের ফোনে বারবার একটা আননোন নাম্বার থেকে কল আসতে থাকে। এতবার কল আসার পর সে ফোন তুলছে না দেখে ল্যান্ডলাইনে আবারও কল করে। বাদ্রি ফোনটা রিসিভ করে দেখে হসপিটাল থেকে সিদ্ধার্থর মা ফোন করেছে। তখন সিদ্ধার্থ ভবানীর বাবাকে বলে, ঠিক আছে আপনি এবার নিজের কানে শুনুন কাল ভবানী আমার মায়ের সাথে কি করেছে। তারপর সিদ্ধার্থ তার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা মা তুমি বলো তো তোমাকে বাথরুমে ফেলে কে মারার চেষ্টা করেছিল? তখন তার মা বলে, তুই যাকে শয়তান ভাবছিস সে আসলে এক দেবী। সে আমাকে আবারও একটা নতুন জীবন দিয়েছে। তুই যখন আমাকে বলতিস তোর ফ্ল্যাটে নাকি একটা কারো আত্মা রয়েছে তখন আমি তোর কথা শুনে হাসতাম, কিন্তু যেদিন আমি পা পিছলে বাথরুমে পড়ে গেলাম সেই দিন দেখলাম একটা মেয়ের আত্মা আমাকে টেনে বাইরে নিয়ে এলো। সে আমার কোনো ক্ষতি করেনি, বরং আমাকে সাহায্য করেছে। এই কথাটা শোনার পর তারা সবাই তো অবাক। ভবানীর বাবার কাছে সিদ্ধার্থর মাথাটা হেট হয়ে যায়। তারপর ভবানীর বাবা যখন পকেট থেকে একটা সিগারেট আর দেশলাই টেবিলে রেখে দেয় তখন আমরা দেখি রান্নাঘরের চিমনি দিয়ে ভবানীর আত্মাটা বেরিয়ে আসছে। ভবানীর আত্মাটা চিমনি থেকে বেরিয়ে সেই সিগারেট আর দেশলাইটা নিয়ে আবারও চিমনির ভেতরে ঢুকে যায়। এটা দেখার পর ভবানীর বাবা তো পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে। চিমনি থেকে ভবানী তার দুটো হাত বের করে তার বাবার চোখের জল মুছিয়ে দেয়। ভবানীর বাবা তখন বলে, আমার তো এই পৃথিবীতে আর কেউ নেই, আমি চাইলেই নিজেকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি তোর মৃত্যুর জন্য যে দায়ী তাকে খুঁজে বের করে শাস্তি দিতে চাই। মা তুই একবার আমাকে বলে দে যে কে সেই ব্যক্তি, যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করব। কিন্তু ভবানী তার বাবাকে কিছু না বলেই সে আবারও চিমনির ভেতরে ঢুকে যায়। তারপর সিদ্ধার্থ ভবানীর বাবাকে বলে, কাকু আমি তাকে সত্যিই ভুল বুঝেছিলাম, সে আসলেই আমাদের কারো ক্ষতি করেনি, বরং আমাদের অনেক উপকার করেছে। ভবানী যদি বেঁচে থাকতো তাহলে আমি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। সে সত্যিই আমাকে নীরবে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। তখন ভবানীর বাবা বলে, আমিও আজকে বুঝতে পারলাম সে কেন তোমার ফ্ল্যাটে ফিরে এসেছে, কারণ ভবানীকে আমি এতদিন যখনই বিয়ের কথা বলতাম তখনই সে বলতো, যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাবো সেই দিন আমি নিজে থেকেই তোমার কাছে বিয়ের কথা বলবো। সিদ্ধার্থ ভবানীর বাবাকে বলে, আপনি আমাকে 3টে সময় দিন, এই 3 দিনের মধ্যে আমি ভবানীর মৃত্যুর জন্য যে দায়ী তাকে আমি ঠিক খুঁজে বের করব। তারপর সিদ্ধার্থ বেরিয়ে পড়ে ভবানীর মৃত্যুর জন্য যে দায়ী সেই ব্যক্তির খোঁজে। চারিদিকে খোঁজ খবর নেওয়ার পর সিদ্ধার্থ সেই অটো চালকের কাছে জানতে পারে সেদিন যে গাড়িটা ভবানীকে ধাক্কা দিয়েছিল সেই গাড়িটার রং ছিল সবুজ। তারপর তারা সেই সবুজ রঙের গাড়িটাকে খুঁজে পায়। একজনকে বিরিয়ানির লোভ দেখিয়ে তার কাছ থেকে সেই সবুজ রঙের গাড়িটার মালিকের খোঁজ নেয় এবং তারা মালিকের কাছে পৌঁছে যায়। এই লোকটির নাম হলো রবি। ভবানীর মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিল 2 জন ব্যক্তি, এক অটো চালক, 2 রবির বোন। রবির বোনের কাছ থেকে সেই দিন কি কি ঘটনা ঘটেছিল সেটা জানার পর সিদ্ধার্থকে আমরা দেখি সে চুপচাপ রবির বাড়ি থেকে বেরিয়ে আসে। সিদ্ধার্থর বন্ধুরা তো তার নীরবতার কারণ কিছুই বুঝতে পারছে না। তারা ভাবতে থাকে হঠাৎ সিদ্ধার্থর কি হলো। সিদ্ধার্থ তাদের না নিয়েই গাড়ি নিয়ে চলে আসে সেই অটো চালকের কাছে। সেই অটো চালকের কাছে এক বক্স লাল আপেল নিয়ে গিয়ে সিদ্ধার্থ বারবার জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা আপনি বলুন তো এই আপেলগুলোর রং কি? অটো চালক কিছু বলতেই যাবে তখনই আচমকা প্রবল ঝড় ওঠে। এত ঝড়ের মধ্যেও সিদ্ধার্থ সেই অটো চালকের কাছে বারবার জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি বলুন তো এই আপেলগুলোর রং কি? তখন সেই অটো চালক বলে, কেন সবুজ, এই আপেলগুলোর রং তো সবুজ। আর ঠিক সেই সময়ই ঝড় থেমে যায়। অটো চালকের মুখে এটা শোনার পর সিদ্ধার্থ নীরবে সেখান থেকে চলে আসে ভবানীর কবরের কাছে। সেখানে যাওয়ার পর ভবানীর আত্মা তার কাছে এসে দাঁড়ায়, কিন্তু সিদ্ধার্থ ভবানীর আত্মাকে পেছনে ফেলেই তার বাবার দিকে যেতে থাকে। এটা দেখে ভবানীর আত্মাটা প্রচন্ড রেগে গিয়ে তাকে আটকাতে থাকে যাতে সিদ্ধার্থ ভবানীর বাবার কাছে না যেতে পারে। বাইরে এইরকম ঘটনা দেখে ভবানীর বাবা বাইরে বেরিয়ে আসে। তখন সিদ্ধার্থ চিৎকার করে বলতে থাকে, আমি জেনে গেছি ভবানীর মৃত্যুর জন্য কে দায়ী। সিদ্ধার্থ ভবানীর বাবার কাছে এসে হাত জোর করে বলে, আমি সেই ছেলে যার জন্য ভবানীর মৃত্যু হয়েছে। সেই দিন আমার গাড়ি ওকে ধাক্কা দিয়েছিল। আমার একটা ভুলের কারণেই আজও এই পৃথিবীতে নেই। আপনি আমাকে শাস্তি দিন, আপনি আমাকে দয়া করে মেরে ফেলুন। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখানো হয় ভবানীর মৃত্যুর দিন সকালে ভবানী স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় রাস্তার একদিক থেকে একটা সবুজ রঙের গাড়ি আসছিল যেটাতে রবি আর তার স্ত্রী ছিল, কিন্তু তাদের গাড়ি ভবানীর স্কুটির কাছে এলেও পাশ কাটিয়ে চলে যায়। সেই মোড়ের সামনে আর একটা লাল রঙের গাড়ি আসে। গাড়ির ভেতরে ছিল সিদ্ধার্থ। সেই সময় সিদ্ধার্থর ফোনে তার মা ফোন করে। সিদ্ধার্থ তার মায়ের
মায়ের ফোনটা তুলতে গেলে রাস্তার সামনের দিকে অতটা খেয়াল না করেই ভবানী স্কুটিতে ধাক্কা দেয়। এই ঘটনাটা দেখেছিল সেই দুজন ব্যক্তি, রবির বোন আর সেই অটো চালক। অটো চালকটা ছিল কালার ব্লাইন্ড। তিনি যেহেতু কালার ব্লাইন্ড তাই লাল রঙের গাড়িটাকে তিনি দেখেছেন সবুজ রং। সেই জন্যই পুলিশ এতদিন চারিদিকে সেই সবুজ রঙের গাড়ির পেছনেই ছুটছিল। সিদ্ধার্থ ভবানীকে ধাক্কা দিলেও ভবানীর শেষ সময়ে সিদ্ধার্থ নিঃস্বার্থভাবে যেভাবে তার পাশে দাঁড়িয়েছিল, এগুলো দেখার পর ভবানী তাকে ভালোবেসে ফেলে। এই কারণেই ভবানী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত সিদ্ধার্থর হাতটা ধরেছিল। এই কারণেই ভবানী মৃত্যুর পর সিদ্ধার্থর ফ্ল্যাটে ফিরে এসেছে। ভবানী বুঝতে পেরেছিল সিদ্ধার্থ কেমন ধরনের মানুষ। সিদ্ধার্থ যদি জানতে পারত যে ভবানীর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, তাহলে হয়তো সে নিজেকে শেষ করে দিত। এই জন্যই ভবানী চাইতো না যে সিদ্ধার্থ সত্যিটা জানুক। কিন্তু সিদ্ধার্থ রবির বোনের কাছে সমস্ত ঘটনা শোনার পর সেই লাল আপেলগুলো নিয়ে অটো চালকের কাছে যায় পরীক্ষা করতে। কিন্তু যখন সেই অটো চালক লাল আপেলগুলো দেখে সবুজ বলল, তখনই তার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। ভবানীর বাবা সিদ্ধার্থর মুখে সমস্ত ঘটনা শোনার পর কিছুক্ষণ তিনি থ মেরে দাঁড়িয়ে থাকেন। তারপর তিনি সিদ্ধার্থকে বলে, তোমাকে তাহলে একটা সত্যি কথা বলি, আমি ভবানীর এখনো সৎকার করিনি। এই যে কবরটা দেখছো, এই কবরের ভেতরে কিন্তু ভবানীর দেহটা নেই। এটা আমি বানিয়েছি শুধুমাত্র সবাইকে দেখানোর জন্য, কিন্তু তার দেহটা আমি আজও সযত্নে রেখে দিয়েছি। তারপর ভবানীর বাবা সিদ্ধার্থকে নিয়ে যায় তার বরফের ফ্যাক্টরিতে। তিনি একটা মোটা চেন দিয়ে একটা বড় বরফের চাই বের করে আনে। সিদ্ধার্থ দেখে সেই বরফের ভেতরে ভবানীর দেহটা এখনো রয়েছে। এটা দেখার পর সিদ্ধার্থ কান্নায় ভেঙে পড়ে। সে বারবার ক্ষমা চাইতে থাকে ভবানী আর ভবানীর বাবার কাছে। তারপর সিদ্ধার্থ সেই বরফের চাইটাকে তার নিজের গায়ে ফেলে নিজেকে শেষ করে দিতে চায়। ঠিক সেই সময় ভবানীর আত্মা এসে সিদ্ধার্থকে রক্ষা করে এবং শেষবারের মতো তার হাতে হাত রাখে। তারপর তার নিজের দেহটা নিয়ে শূন্যে ভাসতে ভাসতে বাইরে বেরিয়ে সেই লাল গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর সেই গাড়িতে আগুন লেগে যায়। সেই আগুনে ভবানীর দেহ আর সেই গাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। ভবানীর আত্মার মুক্তি ঘটে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পের শেষে যেটা বুঝলাম, মৃত্যুর পরেও সে সিদ্ধার্থকে ঘৃণা করতে পারেনি। ভবানী শুধু এক আত্মা ছিল না, সে ছিল ক্ষমা, নিঃস্বার্থ ভালোবাসা আর সেই নীরব সুর, যা এখনো সিদ্ধার্থর ভায়োলিনে বাজে। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।